আসতে পারি? হ্যাঁ, আসুন। নমস্কার। আপনারা? আমি প্রমিতা সরকার। আমার হাসবেন্ড। আচ্ছা। আমি গত পরশুদিন আপনাকে একটা ফোন করেছিলাম। একটা অ্যাপয়েন্টমেন্ট নেয়া আছে। একটু দেখুন। গত পরশু? হ্যাঁ, হ্যাঁ, পরশুদিন আচ্ছা। রাত্রিবেলা দেখুন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনাদের হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, হ্যাঁ। বসুন, বসুন। হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার। হ্যাঁ, বলুন। দেখুন, আমি আমার মেয়ের বিয়ে দেব। তা ভালো পাত্র কিরকম আছে? তা আপনার মেয়ের বয়স কত? এই ২৫ বছর। এডুকেশন? উচ্চ মাধ্যমিক পাস। তার সঙ্গে কোনো ফটো এনেছেন কি? হ্যাঁ, হ্যাঁ, এই তো। ও এই তো। দেখো এটা ভালো হবে না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইটা। হ্যাঁ। হুম, ফটো দেখে তো মনে হচ্ছে চেহারা বেশ ভালোই। তা আপনার মেয়ের সাথে মানানসই ভালো চেহারার ছেলে আছে। এই ধরুন ২৮-৩০ বছর বয়সে। তা এইসব ছেলেরা কি করে? এদের মাসে ইনকাম কত? তা ৪৫ থেকে ৫০,০০০। এরা কেউ কোনো স্কুলে চাকরি করে, আবার কেউ কেউ ধরুন সরকারি বিভিন্ন অফিসে চাকরি করে। আপনার মেয়ের সাথে একদম পারফেক্ট মানাবে, বুঝেছেন? না, না। বাজারের যা পরিস্থিতি দেখছেন তো। হ্যাঁ, এই ইনকাম দিয়ে হবে না। এর থেকে একটু ভালো কিছু। এই ধরুন ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী অথবা বেশ টপ র‍্যাংকের বিজনেসম্যান। কিন্তু ম্যাডাম, কিন্তু অল্প বয়সী ছেলে তো হবে না। এই এরকম আপনার চাহিদা মতন, হ্যাঁ, তা প্রায় ধরুন ৫০-৫৫ এরকম বয়স হবে। তবে এই লোকেদের কারো হয়তো আগে বিয়ে হয়েছে, কারো স্ত্রী মারা গিয়েছে, কারো বা ডিভোর্স হয়ে গেছে। তা এদের মাসে স্যালারি কত? কারো ১ লাখ, কারো ১.৫ লাখ মতন হবে। হ্যাঁ, হ্যাঁ। এরকম পাত্রই ভালো হবে। এরকমই আপনি দেখুন। ইস, আবার সেই তুমি একটা বুড়ো লোককে জামাই করতে চলেছো, হ্যাঁ? আগে মেয়েটা দুটো সংসার ভেঙে বাড়ি চলে এলো। এই তুমি থামো তো। যা জানো না, যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। প্রমিলা, প্লিজ তুমি একটু বুঝার চেষ্টা করো। দেখুন দাদা, আপনি এক কাজ করুন, আপনি না একটা ভালো ছেলে দেখুন, বুঝলেন? এই ধরুন একটু মোটামুটি ভালো রোজগার করবে, যাতে আমার মেয়েটা একটু সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতে পারে, বুঝতে পেরেছেন? আপনি এরকমই একটা ভালো দেখে পাত্র দেখুন। আহ, তোমাকে বারবার বারণ করেছি না, আগ বাড়িয়ে কথা বলতে যাবে না। আপনি কিছু মনে করবেন না দাদা। আমার হাজবেন্ড না অত গুছিয়ে কথা বলতে জানে না। আচ্ছা বলুন তো, আমার মেয়ের কি এখন সংসার করার বয়স? তা আপনার মেয়ের বয়সটা যেন কত বললেন? ওই যে বললাম, ২৫ বছর। আমি একটা কথা ঠিক বুঝতে পারছি না। মানে আপনার মেয়ে সংসার করুক, এটা যখন আপনি চাইছেন না, তখন পাত্র হিসেবে তা বয়স্ক লোককে কেন চাইছেন? তাহলে আপনাকে খুলেই বলি, এর আগে যাদের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলাম তারা বেশ পয়সাওয়ালা ঘরের ছিল। মেয়ের বিয়ের পর ওর শ্বশুরবাড়িতে গিয়ে এমন ঝামেলা পাকিয়ে দিলাম যে জামাইরা ডিভোর্স দিতে বাধ্য হলো। মেয়েকে দিয়ে খোরপোশ বাবদ ওই দুই জামাইয়ের কাছ থেকে ৩০ লক্ষ টাকা আদায় করেছি। আহা, এইখানে আবার এই সমস্ত কথা কেন? এই তুমি চুপ করো তো। যা জানো না তা নিয়ে একদম কথা বলবে না। জানেন, মেয়েকে একেবারে চাউকের মতো তৈরি করেছে। যাতে জামাইকে চপকানো যায় নাকি? তারপর দেখুন না, এই বয়সে পুরুষরা একটু ভীতু আর দুর্বল প্রকৃতির হয়ে যায়। আর তার সঙ্গে এদের ব্যাংক ব্যালেন্সও বেশ বিষয় আশয় বেশ গোছানো হয়ে যায়। ব্যাস, সেই সুযোগে মেয়ের বিয়ে দিয়ে বেশ কিছু হাতিয়ে নাও। প্রমিলা, লক্ষ্মী, তুমি না একটু বোঝার চেষ্টা করো। তুমি বারবার এইভাবে মেয়েটাকে ডিভোর্স দিয়ে তুমি কতদিন পারবে বলো? আচ্ছা আপনি বলুন তো দাদা, এইভাবে চললে আমার মেয়েটা কি সংসার করতে পারবে? বলুন তো। আহ, রাবিশ।
তোমাকে না বারবার বলেছি তুমি সমস্ত ব্যাপারে আগ বাড়িয়ে কথা বলবে না। আরে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আপনারা গন্ডগোল করবেন না। আরে হ্যাঁ, আপনাদের মতো ক্লায়েন্ট আছে বলেই তো আমাদের এই বিবাহ অফিস রমরমিয়ে চলছে। জানেন, এই এনাকে নিয়ে হয়েছে আমার মহা জ্বালা। কত করে বোঝাই, তবু এনার ব্রেন ওয়াশ আমি কিছুতেই করতে পারছি না। ওহ, একেবারে সেকেলে মানুষ। আচ্ছা বলুন তো, এখন তো কত মেয়ে এই কাজে নেমে পড়েছে। তবে দেখবেন দিনকাল যা পড়েছে, কোনো মেয়েই আর এ কাজ থেকে বাকি থাকবে না। জানেন, এখন কত মেয়েরাই তো এই সমস্ত কাজে নেমে পড়েছে। আহ, সব মেয়েরা কিন্তু একরকম হয় না ম্যাডাম। এখন তো মেয়েদের এটা একটা লাভজনক ব্যবসা। বিয়ে করো, ডিভোর্স দাও, আর ছেলেদের যা বিষয় সম্পত্তি সব হাতিয়ে নাও। বিনা পুঁজিতে, বিনা পারিশ্রমিকে একটা দারুণ বিবাহ ব্যবসা। তা বেশ ইন্টারেস্টিং ব্যাপার দেখছি। সে আর বলতে। বলো। তুমি তো এখন আমাকে ভুলেই গেছো। হুম। যাও, কথা বলবো না তোমার সঙ্গে। কত ভালোবাসো সে তো বোঝাই যাচ্ছে। যাও, কথা বলবো না। হ্যাঁ, সারপ্রাইজ কি? বলো বলো বলো। ও মাই গড, ও মাই গড, সারপ্রাইজ সারপ্রাইজ! ও কি আনন্দ, আমার কি আনন্দ! ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখা হলে যাও, কথা বলবো না। আগে বলো, নাহলে আমি কিন্তু একদম কথা বলবো না। বলো। হ্যাঁ। ও মাই গড, ও মাই গড! তাই নাকি? লং ড্রাইভে যাবো? ও, কি আনন্দ আমার! বলো, কখন আসবে আমাকে নিতে? ঠিক আছে ঠিক আছে, রাত 11টার সময় আসছো? আমাদের বাড়ির সামনে থেকে পিক আপ করবে? ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। রাত 11টায় আমার সামনে। ও মাই গড, মাই লাভ ইউ সো মাচ বেবি, লাভ ইউ। ঠিক আছে। ও, ঠিক আছে। হুম। মিস ইউ মিস ইউ মিস ইউ বাবা, মিস ইউ। ও তুই এখানে? এই একটু বস তো, তোর সাথে একটু আমার কথা আছে। বস বস। বলো। দেখ রিয়া, তোর ভালোর জন্যই বলছি, এই বিয়েটা তুই করে নে। ওফ মম, আবার সেই বুড়ো লোক! আমার বান্ধবীরা শুনলে কি বলবে বলো তো? ধুর, ওদের কথা ছাড় তো, ওদের এবার না বললেও চলবে। তুমি জানো না মম, এই বুড়ো বয়সের এই বুড়োদের সঙ্গে ফুলসজ্জা করতে আমার যে কি আনইজি ফিল হয়, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। উফ, একদম ভাবলেই না আমার গাটা রি 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 করতে থাকে। আহ, উহ। বোকা মেয়ে, বুদ্ধিটা একটু খাটা। বলবি শরীরটা ভালো নেই, আমাকে দুদিন সময় দাও। তারপরে দেখবি একটু মিষ্টি করে কথা বললে ঠিক মেনে নেব। আর তারপর তো আমি আছি। আরে বাবা, 2-4 দিনের বেশি তোকে ওখানে থাকতেই দেব না। তারপর তোকে আমি ঠিক কোনো না কোনো বাহানায় আমার কাছে নিয়ে চলে আসবো। ড্যাড রাজি আছে তো? গতবারের বিয়েতে তো একেবারে ড্যাড প্রচন্ড সিন ক্রিয়েট করেছিল। এবার আবার কোনো ঝামেলা করবে না তো? দেখো। তোর ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। তুই আমার মেয়ে, তোর কিসে ভালো হয় সেটা তো আমি বুঝবো। দেখ না আমার বান্ধবীদের, দেখ তাদের হাজবেন্ডরা কত বড় বড় চাকরি করে, আর কত ইনকাম। আর তোর বাবা একটা ওয়ার্কলেস। এই যা সব করেছি, এসব তো সব আমার নিজস্ব বুদ্ধি খাটিয়ে। তুই একদম ঘাবড়াস না। শোনো না মম, এবারের যে শ্বশুর বাড়ি, আই মিন বুড়ো বর, এবার কিন্তু আমাদের প্রচুর টাকা হাতাতে হবে। আর শুধু হাতানো নয় মম, এই টাকা থেকে
আমার কিন্তু একটা গলায় কিন্তু হীরের নেকলেস আমার দরকার, আর কিন্তু একটা দামি গাড়ি, বুঝেছো? সব হয়ে যাবে, সব হয়ে যাবে, তুই শুধু আমার কথাটা মন দিয়ে শোন, সব ব্যবস্থা আমি করে দেবো। তুমি আমার লক্ষ্মী সোনা মা, তুমি শুধু আমার লক্ষ্মী সোনা না, তুমি আমার রাজ লক্ষ্মীর ভান্ডার মা। আপনারা? চিন্তায় পড়ে গেছি, বহু সমস্যায় পড়ে এসেছি ভাই আপনার কাছে। ও, একটা কিছু রাস্তা না বললেই নয়, আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন। 6 মাস আগে ছেলের বাড়ির সঙ্গে আপনার দেয়া ফোন নাম্বারে তো যোগাযোগ করেছিলাম, তো তার 1 মাস বাদে সেই লোকের সঙ্গে তো মেয়ের বিয়ে দিয়ে দিই। তো মেয়ে কিছুদিন ঘর করার পর আমার প্ল্যান মাফিক বাড়ি ফিরে আসে। আমি মেয়েকে দিয়ে মেয়ের স্বামীর বিরুদ্ধে যথারীতি খোরপোশের মামলা আর বধূ নির্যাতনের মামলাও করি। তা ওই ভদ্রলোক টাকা দিয়ে সব কেস মিটিয়ে দিয়েছেন তো? তাহলে তো কোনো কথাই ছিল না। জানেন ওই লোক কিভাবে জানতে পেরেছে যে আমার মেয়ের এর আগে দুবার বিয়ে হয়েছিল? তা ঘাবড়াবেন না, আইন তো এখন মেয়েদের দিকে। আপনার মেয়ের প্রাক্তন স্বামীরা তেমন কোনো সুবিধা করতে পারবে না। ওই লোক কিভাবে এর আগে আমার মেয়ের যে দুবার বিয়ে হয়েছিল সেই দুই এক্স হাজবেন্ডের সঙ্গে কিভাবে যোগাযোগ করে? তিনজনে মিলে আমার বিরুদ্ধে কাউন্টার কেস করেছে, তারপর মানহানির মামলা করেছে, করে কয়েক লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দাবি করেছে। আরে ভয় পাচ্ছেন কেন? আপনাদের কিছুই হবে না, উল্টে ওই লোকেরা নিজেরাই ফেঁসে যাবে। আচ্ছা, আপনার তো অনেক উকিলের সঙ্গে জানাশোনা আছে, প্লিজ দিন না একজনকে ঠিক করে। তা আপনি এর আগে যে সকল উকিলদের নিয়ে কাজ করেছিলেন তাদের কি হলো? এখন তো সুযোগ বুঝে তারা অনেক বেশি টাকা ফিস চাইছে। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম যে এই আধপুরো লোকটার সঙ্গে মেয়েটার বিয়ে দিও না। হ্যাঁ, এখন তুমি কি করলে? না তুমি জোর করে সেই বিয়েটা দিলে। এখন নাও, ঠেলা সামলাও। কি কি করে বুঝবো বলো পরিস্থিতি এরকম উল্টো দিকে ঘুরে যাবে? দিকে ঘুরে যাও। এখন তো ক্ষতিপূরণ দেওয়ার চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বিয়ের পর থেকে দেখে আসছি যে তুমি কোনো কিছুতেই সন্তুষ্ট না। আমি আমি আমার সাধ্য মতো আমি তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি, তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিন্তু তোমাকে আমি সংশোধন করতে পারিনি। উপরন্তু মেয়েকেও তুমি তোমার মতো করে তৈরি করেছো। আমার যা ভুল হওয়ার সে তো হয়ে গেছে, কিন্তু এখন বাঁচার রাস্তাটা তো বার করতে হবে। এটা ভুল নয়, এটা ভুল নয়, এটা অপরাধ। প্রত্যেকটা বিয়ের ক্ষেত্রে তোমার তিনটে জামাইকে তুমি মিথ্যে কেসে তাদেরকে ফাঁকিয়েছো। তুমি আইনের কতটুকু বোঝো? হ্যাঁ, কতটুকু বোঝো? এরা পয়সাওয়ালা লোক। তুমি কি মনে করছো এরা কি তোমাকে এমনি ছেড়ে দেবে? লাখ লাখ টাকার প্রতারণার কেস, লাখ লাখ টাকার প্রতারণার কেস, চিটিং কেস। ছি 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 ছি। তোমার জন্য আজ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর কাছে আমার মুখ দেখানোর আমার চুরি নেই। দেখুন, গোড়ার থেকে ব্যাপারটা আমারও ভালো লাগেনি, কিন্তু আপনারা কাস্টমার তাই কিছু বলিনি। তবে আপনার স্বামীর কথা শুনে যা বুঝলাম, আপনার মেয়ের প্রাক্তন স্বামীরা এত সহজে ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। যাকগে, আমি ভালো উকিল দেওয়ারই চেষ্টা করব, তারপর যা হবে সে তো আদালতের ব্যাপার। এতক্ষণ আপনারা যে নাটকটা দেখলেন সেটা বাস্তব
ঘটনার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। যদিও সব মহিলারা এ কাজ করছেন না, আমাদের দেশের আইন মহিলাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে। কিছু সংখ্যক মহিলা এই আইনের অপব্যবহারও করে চলেছে এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে। আপনারা একবারও কি ভেবে দেখেছেন সেই সমস্ত পুরুষদের কথা যারা অগাধ বিশ্বাস ভালোবাসা নিয়ে আপনাদের সঙ্গে সংসার শুরু করেছিল? একবারও কি ভেবে দেখেছেন সেই সমস্ত ছেলে মেয়েদের কথা যারা আপনাদের কাছ থেকে বড় হয়ে উঠেছে আপনাদের ওপর ভরসা করে, আপনাদেরই মায়েদের ভালোবাসা নিয়ে? আমিও একজন মা, তাই সমস্ত মায়েদের কাছে মেয়েদের কাছে আমার অনুরোধ, বন্ধ করুন এই ধরনের ব্যবসা। এতে আপনাদের সন্তানদের জীবন হারিয়ে যাবে, মেয়ে মা সবাইকারই জীবন অন্ধকারে তলিয়ে যাবে। তাই বলছি, সাবধান হন, সচেতন হন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।